হ্যাঁ, তাই তো। তাহলে আপনি মন মতন দিতে পারেন নাই, আপনার মনের ভাষা প্রকাশ করতে পারেননি ঠিকভাবে। আচ্ছা, তো আমাদের আহ, কি যেন নাম, ও, সোয়া আর সুবাতা, ঠিক আছে, তাদের প্রজেক্টে আমরা লাস্ট ক্লাস পর্যন্ত আগাইছিলাম। আমাদের সাপ্লাই চেইন ম্যানেজমেন্টে আমরা কাজ করতেছিলাম। আমাদের মনে আছে কিনা যে আমরা ইউজার্স নামে একটা কন্ট্রোলার বানাইছিলাম। এটার আগে হচ্ছে একটু লগ ইন করে আসি, না হলে তো বিশ্বাস করতে পারবো না যে ডেটা যাচ্ছে। জিমেইল। ওকে, আমি একটু রিক্যাপ করার চেষ্টা করি গতকালকে পর্যন্ত যা দেখছিলাম আর কি। আমরা যে টার্গেট ছিল হচ্ছে একটা সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট প্রজেক্ট নিয়ে কাজ করব। আমাদের আমরা তিনজন ডেভেলপারকে হায়ার করছি, একজন আমি, একজন সুবাতা আর একজন হচ্ছে সোয়া। তো আমি হচ্ছে ইউজার নিয়ে কাজ করতেছিলাম, সোয়া হচ্ছে প্রোডাক্ট নিয়ে কাজ করতেছিল, আর সুবাতা হচ্ছে পেমেন্ট নিয়ে কাজ করতেছিল। তো ইউজারটা রেডি হয়েছিল এবং প্রোডাক্টও রেডি হয়েছিল। তো প্রোডাক্ট পাওয়ার জন্য হচ্ছে আমাদের যাইতে হইতো হচ্ছে 170। আপনি প্রজেক্ট রান করেন নাই? আচ্ছা, কোলন 8080। প্রোডাক্টস দিছিলেন নাকি প্রোডাক্ট দিছিলেন? রান করছেন? টেস্ট রান করছেন কেন? ওকে, তো এটা হচ্ছে আমাদের প্রিন্টার, এটা হচ্ছে স্ক্যানার। আমার আইপিটা কত ছিল মনে আছে কারোর? 172 17 231 10। চলে আসছে। এই হচ্ছে ইউজার্স এবং প্রোডাক্টস এর লিস্ট। আমরা আজকে আরেকটা কন্ট্রোলার লিখবো। আরেকটা কন্ট্রোলারের নাম হচ্ছে সিঙ্গেল ইউজার। ওকে, আমরা একটা গেট ম্যাপিং লিখবো, এটা আমাদের সোয়াও লিখবে, একটা গেট ম্যাপিং। না, আপনি লিখতে পারেন, আপনি, হ্যাঁ, আপনি প্রোডাক্টের জন্য লিখবেন আইডি।
অ্যাটেন্ডেন্স চলে গেছে, আর একটু আগে আসতে পরে দিতে পারতাম। হুম। কে কে যেন আসলেন, একজন হচ্ছে নূর আলম নাহিদ, আর হচ্ছে তানজিম, আর কেউ? ওকে, সো গেট বাই ইউজার আইডি রান করাইলাম। তখন তাহলে কি হওয়ার কথা, যে ইউজারের আইডি আমরা দিচ্ছি সে ইউজার পাওয়ার কথা, রাইট? তো আমাদের ইউজারের তো কোনো আইডি নাই। আপনি তো আইডি দিছিলেন তাই না? আচ্ছা, আমাদের ইউজারের একটা আইডি দেওয়া উচিত। ইউজারের আইডি কই থেকে পাবো? স্ট্রিং আইডি দিয়ে দেই। ও, স্ট্রিং আইডি ছিল, কিন্তু এখানে কোথায় গেল আইডি? তো তাহলে আসার কথা ইউজার। আচ্ছা, একটা অবজেক্ট আইডি পাওয়া গেছে। আচ্ছা, এই অবজেক্ট আইডি দিয়ে আমরা কাজ করব। ইউজার স্ল্যাশ এই অবজেক্ট আইডিটা, এই যে এই অবজেক্ট আইডিটা হচ্ছে আমাদের লিজার। সো দ্যাটস ওয়াই শুধু লিজার আসতেছে, ঠিক আছে? আর ইসের ক্ষেত্রে আপনি বানিয়েছেন, তো প্রোডাক্টস এর ক্ষেত্রে যদি আমরা স্ল্যাশ ওয়ান দেই তাহলে প্রিন্টার আসতেছে, স্ল্যাশ টু দিলে স্ক্যানার আসতেছে। তো আমাদের দুইটা এন্ড পয়েন্ট তৈরি হয়েছে, এগুলাকে আমরা বলি একটা এন্ড পয়েন্ট। যেই এন্ড পয়েন্ট আসলে পরে আমরা ডেটা পাচ্ছি। তো আমাদের দুইটা এন্ড পয়েন্ট প্রোডাক্টের ক্ষেত্রে, একটা প্রোডাক্টস দিলে পরে আমরা লিস্ট পাচ্ছি, আরেকটা হচ্ছে স্পেসিফিক স্ল্যাশ দিলে আমরা আইডি দিলে সেই প্রোডাক্টের ডিটেলস পাচ্ছি। এখানে খেয়াল করে দেখেন যে ইউজার প্রোডাক্টস এর ক্ষেত্রে আমরা অ্যারে অ্যারে পাচ্ছিলাম, আর এটার ক্ষেত্রে কিন্তু একটা অবজেক্ট পাচ্ছি, এটা কিন্তু কোনো অ্যারে পাচ্ছি না। কারণ কি? কারণ হইতেছে আমরা তো রিটার্ন যখন করতেছি খালি একটা অবজেক্ট রিটার্ন করতেছি। এই যে দেখেন, আমরা যখন রিটার্ন করতেছি একটা অবজেক্ট রিটার্ন হচ্ছে, আর এটার ক্ষেত্রে লিস্ট অফ ইউজার রিটার্ন হচ্ছে। সো ডেফিনেটলি জেসন যখন হচ্ছে তখন সেখানে অ্যারে আকারেই আসতেছে, আর এটার ক্ষেত্রে অবজেক্ট আকারে আসতেছে। কার কোনো প্রবলেম আছে এতটুকু? ওকে, সো ইউজারের কোনো প্রবলেম নাই, প্রোডাক্ট নিয়েও কোনো প্রবলেম নেই। কিন্তু প্রবলেম হচ্ছে আমাদের পেমেন্ট নিয়ে। তো পেমেন্ট যখন করতে যাব তখন আমাদের একজন সিঙ্গেল ইউজার লাগবে, একজন সিঙ্গেল প্রোডাক্ট লাগবে, এবং একটা সিঙ্গেল কোয়ান্টিটি লাগবে, ঠিক আছে? তো আমরা ধরে নিতেছি আমরা আগে একটা তৈরি করব, প্রোডাক্ট সার্ভিস। এটা একটা সার্ভিস, কিন্তু এই সার্ভিসের কোনো ডেটা আমার কাছে নাই, ডেটা বলতে রেপোজিটরি আমার কাছে নাই, রাইট? রেপোজিটরি হচ্ছে আরেকজনের কাছে। সে আমাদেরকে একটা এন্ড পয়েন্ট প্রোভাইড করছে, যে এন্ড পয়েন্ট দিয়ে হচ্ছে আমরা তার সাথে কমিউনিকেট করব। তো এই এন্ড পয়েন্টটাকে আমরা একটু লিখে নিই উপরে, প্রাইভেট ফাইনাল প্রোডাক্ট এন্ড পয়েন্ট ইকুয়াল টু, এটা তো স্ট্রিং। রাফি তো আসলো না, সামিরাও আসলো না, কে কে অ্যাবসেন্ট হয়ে যাচ্ছেন? আপনি করবেন ইউজারের জন্য, আপনি করবেন হচ্ছে দুইটার জন্য, দুইজনের জন্য, ঠিক আছে? ইউজার প্রোডাক্ট দুইটাই করতে হবে আপনার। আচ্ছা, এটা হচ্ছে এন্ড পয়েন্ট, রাইট? এই অ্যাড্রেসে গেলে পরে তো আমরা প্রোডাক্ট পাবো, এটা নিয়ে তো কারো কোনো আপত্তি নাই আশা করা যায়। মানে এই প্রোডাক্ট দিলে পরে হচ্ছে লিস্ট অফ প্রোডাক্ট পাবো, আর স্ল্যাশ দিলে পরে ওয়ান টু যেটাই দেই সেটা হচ্ছে ওই স্পেসিফিক প্রোডাক্টটা পাবো। এটা নিয়ে কার কোনো আপত্তি আছে? অবশ্যই জানা লাগবে, মঙ্গোডিবির সাথে আপনার কোনো সম্পর্ক নেই। করলো, আপনি তো তার সম্পর্কে জানেন না।
সেই মঙ্গোডিবিতে এটা রাখছে, এটা আপনাকে কে বলছে? নাও তো রাখতে পারতো। হ্যাঁ, উনিশ জাস্ট আপনাকে একটা এন্ড পয়েন্ট দিয়ে দিবে এবং ম্যাপিংটা বলে দিবে, গেট ম্যাপিং, পোস্ট ম্যাপিং, আপডেট ম্যাপিং, পুট ম্যাপিং। এইটা অনুযায়ী আপনাকে আপনার মতন করে দিতে হবে। হ্যাঁ 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 হ্যাঁ, ফ্রন্ট এন্ডকে ডেটা পাঠানোর জন্য অথবা ব্যাক এন্ড টু ব্যাক এন্ড কথা বলার জন্য। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি বলুন। জি জি বলুন। জি, হইতে পারে, হইতে পারে। এখন এটা যেটা করতে হবে, আমাদের একটু ডিটেলসটা মেল করে দেন, আমরা একটু অ্যানালাইসিস করে দেখি যে এটা কি কারণে হচ্ছে। তারপরে হয়তো এটা সলিউশন বলতে পারবো আর কি। আগে ফাইন্ড আউট করতে হবে যে এটা কি কারণে হইতেছে আর কি। আমাদেরকে ওই সেকশন, পোস্ট কোড, সেকশন, সেমিস্টার আর ওই যে পোস্ট প্রোটোটাইপ যেটা বললেন, যেটা এররটা আছে, সেটা একটা স্ক্রিনশট নিয়ে আমাদের একটু মেল করে দেন। তারপরে আমরা আপনাকে রিপ্লাই দিয়ে দিচ্ছি। আইএসডিটি তে মেল করতে হবে, আইএসডিটি। জি, ঠিক আছে। ওকে, এতটুকু বুঝতে পারছেন? আপনি, হ্যাঁ, আপনি খালি ইউজার দিবেন, তার আইপি অ্যাড্রেস দিবেন। হ্যাঁ, আমারটা দিবেন। আমার আইপি দিবেন আর ইউজার দিবেন। ওকে। সো আমরা একটা প্রোডাক্টের জন্য আগে কাজ করতে যাচ্ছি, ওকে? এতটুকু বুঝতে পারছেন? কারো কোনো প্রবলেম? এখন এইখানে লজিক্যালি আমরা কি করতাম? এখান থেকে হচ্ছে আমরা ডেটাটাকে নিয়ে আসতাম রিপোজিটরি থেকে। এখন তো আমাদের রিপোজিটরি নাই। তো এইটার জন্য আমাদের কমিউনিকেট করতে হবে রেস্ট টেমপ্লেটের মাধ্যমে। রেস্ট টেমপ্লেট হচ্ছে, সব তো কোড করেই দিতেছে। হ্যাঁ, আপনি হচ্ছে আইডি দিয়ে সার্চ করবেন। ওইটাই আমার আইডি। আপনার আইডি ওয়ান, আপনার আইডি ওয়ান টু, আমার আইডি হচ্ছে এটা। এই যে এরকম এটা আমার ID। লাগবে না তো? না না, কিসের আইডি চাচ্ছেন? এই আইডি চাচ্ছেন? এই যে আইডি, এই আইডি। দেন আপনাকে আমি ওইটা আইডি দিয়ে দিতেছি। আপনি আবার জয়েন করেন top.io তে। জাভা, আপনার আইডি লাগবে তাই তো? এই যে একটা আইডি। ও আচ্ছা, এটা তো আমি, সরি আমার নামই এটা হয়ে গেছে। যাই হোক, আবার জয়েন করি। এটা, আচ্ছা আমার নামই এটা হয়ে গেছে আনফরচুনেটলি। এটা কিভাবে বুঝতে পারতেছি না। এটা নাম চেঞ্জ করে কিভাবে? আচ্ছা হতে পারে। আমি, আমার আইডি হচ্ছে, আমি হচ্ছে এটা। এই যে এই দুইটা আইডি, ঠিক আছে? পাইছেন? আর কিছু? হুম, আপনিও গেট বাই আইডি দিবেন। যেটা আছে সেটাই। এই যে যেভাবে লিখতেছি সেভাবেই লেখেন। সো রেস্ট টেমপ্লেট, তো রেস্ট টেমপ্লেটের কাজ হচ্ছে কমিউনিকেট করা একটা এন্ড পয়েন্টের সাথে আরেকটা এন্ড, মানে যে কোনো একটা এন্ড পয়েন্টের সাথে কমিউনিকেট করা, এটা হচ্ছে রেস্ট টেমপ্লেটের কাজ। তো আমরা হচ্ছে এই এন্ড পয়েন্টের সাথে কমিউনিকেট করতে চাচ্ছি, রেস্ট টেমপ্লেটের সাথে কমিউনিকেট করতে চাচ্ছি। সো এইটার জন্য আমরা কি করব, একটা মেথড ব্যবহার করব, যে মেথডটা হচ্ছে রেস্ট টেমপ্লেট ডট, এখানে অনেকগুলো অপশন আছে। একটা হচ্ছে, অনেকভাবে করা যায়, গেট ফর এন্টিটি, গেট ফর অবজেক্ট, ঠিক আছে, গেট ম্যাপিং, এরকম ভাবে অনেকভাবে করা যায়। বা পোস্টের ক্ষেত্রে পোস্ট দিয়ে অপশন পাবেন, পোস্ট ফর এন্টিটি, পোস্ট ফর অবজেক্ট, পুটের ক্ষেত্রে পুটের জন্য পাবেন। সো যেহেতু আমাদের একটা গেট কল, রাইট, এটা তো গেট কল, এটা তো বুঝতে পারছেন, জাস্ট আমরা গেট করতেছি, কারণ আমাদের যে কন্ট্রোলার, এটা আমাদের সোয়া বলে দিছে যে এটা হইতেছে গেট। কারণ এই যে এখানে আমরা গেট ম্যাপিং দিছি, এটা যে কন্ট্রোলারটা প্রোভাইড করবে, এন্ড পয়েন্টটা প্রোভাইড করবে, সে বলে দিবে
যে আমার এইটা গেট ম্যাপিং নাকি পোস্ট ম্যাপিং। তো যেহেতু আমাদেরকে বলে দিছে, দ্যাটস ওয়াই আমরা এখানে গেট ম্যাপিং দিতেছি। গেট ফর অবজেক্ট। তো গেট ফর অবজেক্টের ক্ষেত্রে আমরা হচ্ছে আমাদের এন্ড পয়েন্টটাকে প্রথমে দিতে হয়, যে আমরা হচ্ছে এই এন্ড পয়েন্টে হিটটা করতে চাচ্ছি। আর এই এন্ড পয়েন্টের সাথে আমাদের কি করতে হবে, কনক্যাট করতে হবে হচ্ছে প্রোডাক্টের আইডিটা। এটা বুঝতে পারছেন? কারণ আমরা তো যখন হিট করব, এই স্ল্যাশ দিয়ে আমাদের স্পেসিফিক আইডিটা বলতে হবে। প্রোডাক্টের ক্ষেত্রেও স্ল্যাশ দিয়ে স্পেসিফিক প্রোডাক্টের আইডিটা বলতে হবে, আদারওয়াইজ কি আমি পাবো ভ্যালুটা? ওই ভ্যালুটা পাবো না। দ্যাটস এটা কনক্যাট করে প্রোডাক্টের সাথে এই ভ্যালুটাকে কনক্যাট করলাম। এখন এই যে রিটার্নে আমি কি এক্সপেক্ট করতেছি, একটা প্রোডাক্ট অবজেক্ট এক্সপেক্ট করতেছি, রাইট? তো আমাদেরকে লিখতে হবে প্রোডাক্ট ডট ক্লাস, এটা হচ্ছে আমি রিটার্নে এটা এক্সপেক্ট করতেছি। তো জাস্ট রিটার্ন করে দিব। এই হচ্ছে আমাদের ডেটাটা পাওয়া ওয়ে। তো আপনারা দুইজন দুইটার ক্ষেত্রে করে ফেলেন, সুভাত দুইটা করে ফেলবে, আর সোহার তো শেষ হয়ে যাওয়ার কথা। তার কোনো কনফিউশন এটা নিয়ে কিভাবে আমরা ডেটাটা নিয়ে আসতেছি? সামিরা বুঝতে পারছেন? বেশি বুঝেন নাই? আমরা হচ্ছে টার্গেটটা ছিল হচ্ছে আমাদের একটা এন্ড পয়েন্ট দেওয়া ছিল। এন্ড পয়েন্টটা হচ্ছে এটা, যে প্রোডাক্ট স্ল্যাশ টু, এই ইউআরএল এ গেলে পরে আমরা হচ্ছে একটা জেসন অবজেক্ট পাচ্ছি, এই দুই নাম্বার প্রোডাক্টের ডিটেলস পাচ্ছি। ওয়ান দিলে ওয়ান নাম্বার প্রোডাক্ট ডিটেলস পাইতাম। তো এটা সিমিলারলি ইউজার্স এর ক্ষেত্রে সেম কথা, আমরা যখন ইউজার স্ল্যাশ আইডিটা দিতেছি, ওই ইউজার্স এর ডিটেলস পাচ্ছি। ওকে, এখন এটা তো আমাদের একটা লিঙ্ক ধরাই দিছে, এটাকে আমরা এন্ড পয়েন্ট বলতেছি, লিঙ্কটাকে এন্ড পয়েন্ট বলতেছি, যেটাতে একটা গেট ম্যাপিং করলে পরে আমরা ওই ইউজারের ডিটেলসটা পাচ্ছি বা প্রোডাক্টের ডিটেলসটা পাচ্ছি। এখন আমাদের পেমেন্ট করতে গেলে কি করতে হবে? আমার তো একটা পেমেন্টের প্রোডাক্টের অবজেক্ট লাগবে অথবা ইউজারের অবজেক্ট লাগবে। কারণ হচ্ছে আমরা যখন এই যে পেমেন্ট অবজেক্টটা তৈরি করব, তখন তো আমার এই ইউজার অবজেক্টটা লাগবে সামহাউ, বা এই প্রোডাক্ট অবজেক্টটা লাগবে, তাহলেই তো আমি পেমেন্ট অবজেক্টটা বানাইতে পারবো। কিন্তু এই ডেটাটা তো আমার কাছে নাই, এই ডেটাটা আসতে হচ্ছে ওই লিঙ্কের মধ্যে, এই লিঙ্ক থেকে ডেটা তাহলে নিতে হবে। এটার জন্য কি করা হয়েছে, আমরা একটা ক্লাস খুলছি, প্রোডাক্ট সার্ভিস নামে একটা ক্লাস তৈরি করা হয়েছে, একটা সার্ভিস ক্লাস, যেটার মধ্যে আমরা একটা এন্ড পয়েন্ট ডিক্লেয়ার করছি, যে এইটা হচ্ছে আমাদের ইউআরএল, যে এটা হচ্ছে সোয়ার ইউআরএল। আর সুবাতার জন্য হইলে পর সুবাতার জন্য লিখতে আমার আরেকটা সার্ভিস। তো এটা হচ্ছে তার ইউআরএল, এটা ডিফাইন করে রাখলাম যে এটা হচ্ছে তার ইউআরএল। প্রোডাক্ট পাইতে গেলে আমাকে ইউআরএল এ যাইতে হবে। একটা মেথড লেখা হয়েছে গেট প্রোডাক্ট, আমরা তো প্রোডাক্টের আইডি পাস করব। প্রোডাক্টের আইডি পাস করতে গেলে কি করতে হবে, আগে আমাকে ইউআরএলটা বানাইতে হবে, এই প্রোডাক্ট স্ল্যাশ কি প্রোডাক্ট আইডি। ঠিক আছে, এটা দিলে কি হবে, আমার ইউআরএলটা বানানো হইলো। এবং রিটার্নে কি এক্সপেক্ট করব, প্রোডাক্ট ডট ক্লাস, আমি প্রোডাক্ট ক্লাসটা এক্সপেক্ট করবো। প্রোডাক্ট ক্লাসটা তো অলরেডি আমরা বানাইছিলাম, খেয়াল আছে আপনাদের? এই যে আইডি নেম প্রাইস, এটা কিন্তু আমরা তিনজনই সেম মডেল বানাইছিলাম, সেম ক্লাস বানাইছিলাম। এই কারণে, কারণ আমাদের যে অবজেক্ট আছে এটা তো সবার সেম থাকতে হবে, কেউ প্রাইস দিবেন কেউ প্রাইস দিবেন না, এটা তো হইলে হবে না, রাইট? তো সবার ক্ষেত্রে মডেলটা সেম থাকতে হবে। তো দ্যাটস ওয়াই আমরা কি করছি, প্রোডাক্ট ডট ক্লাস বানানো হয়েছে, এবং এটাই হচ্ছে আমাদের কি রিটার্ন করতেছে, একটা প্রোডাক্ট অবজেক্ট রিটার্ন করতেছে। তো এটা ডেটাবেস থেকে রিটার্ন হয়ে আসতেছে না, এটা একটা স্পেসিফিক ইউআরএল থেকে রিটার্ন হয়ে আসতেছে। এর জন্য আমরা রেস্ট টেমপ্লেট ইউজ করছি। রেস্ট টেমপ্লেটের কাজই হচ্ছে এই গেট ফর অবজেক্ট বা পোস্ট ফর অবজেক্ট, পুট ফর অবজেক্ট, আপডেট ডিলিট, এই কাজগুলো হচ্ছে রেস্ট টেমপ্লেটের মাধ্যমে আমরা করব। হ্যাঁ, সোয়ার থেকে জেনে নিচ্ছি, আপনি ফোন দিয়ে জেনে নেবেন। হুম। কাজ করতে সরান, ইউজার এন্ড পয়েন্ট হোভার করেন, ফাইনাল ক্যান বি কনভার্টেড টু আ লোকাল ভ্যারিয়েবল। ওটা তো ফাইনাল হওয়া যাবে না, সরি, আমরা এটা ফাইনাল কেন করছি? এটা ফাইনাল হবে না তো।
কারণ হচ্ছে এই প্রোডাক্ট এন্ড পয়েন্টটা তো আমি পরে এখানে মডিফাই করতেছি, রাইট? অবশ্য মডিফাই করলে তো স্টোর করতেছি না, সরি, ফাইনাল হইতে পারে, সমস্যা নেই। আপনি আসতেন, আচ্ছা পরে দিচ্ছি, আর যদি দুই একজন আসেন। গেট ইউজার, ও কন্ট্রোল জেড দেন। উনি বলতে চাচ্ছে, আরেকবার দেন। উনি বলতে চাচ্ছে যে এই ভদ্রলোককে তো খালি এই ভদ্রলোক এই মেথডই ব্যবহার করতেছে, এই কারণে বলতেছে এইটাকে ভিতরে রাখার জন্য, কিন্তু এটা আপনি ইন ফিউচার আরো কয়েকটা মেথড লিখবেন, ওটা এটা জানে না, দ্যাটস ওয়াই আপনি এখানে বাইরে রাখছেন। এটা আপনার ফিউচারের জন্য ঠিক আছে, আইডি কে সবসময় মানতে হবে ব্যাপারটা তা না। যেটা বলছিলাম সেটা হচ্ছে এটা ফাইনাল, কারণ হচ্ছে এটা এই ভ্যালুটাকে তো আমি মডিফাই করতেছি না, রাইট? যদি মডিফাই করতাম সেক্ষেত্রে ফাইনাল ইউজ করতে পারতাম না। এখানে যেটা করা হয়েছে এই ভ্যালুর সাথে আমি আরেকটা ভ্যালু অ্যাড করতেছি, সেটা তো আর এইটার সাথে রিপ্লেস হয়ে যাচ্ছে না, ওভাররাইড হচ্ছে না, এই কারণে এটা ফাইনাল। ওকে, সুবাতা আসলাম হয়েছে, ইউজার হয়েছে, প্রোডাক্ট হয়েছে, গুড। না আমি ওনাদের দুজনকে দেইনি, ও হ্যাঁ দিছি দিছি দিছি, হ্যাঁ কাজের সুবিধার্থে দিছি, এটা নিয়ে পরে ডিসকাস করতেছি। ওইটাও নিচে দেই না, দেওয়া হয় না, হ্যাঁ। আচ্ছা এটা নিয়ে পরে ডিসকাস করতেছি, এটা কনক্লুশন ওটা দিয়ে হবে আর কি। ওকে, সো প্রোডাক্ট সার্ভিস, ঠিক আছে। তো এখন দেখেন, আমরা যদি একটু আহ, একটা টেস্ট তৈরি করি। রেকর্ডিং হচ্ছে, ওকে। এটা একটা স্প্রিং বোর্ড টেস্ট। কি যেন করে, অটো ওয়্যার, অটো ওয়্যার করতে পারেন। হ্যাঁ আপনি পাবেন, এর জন্য আপনি আপনি হচ্ছে এখন পেমেন্টের টেস্টই করতে পারেন। গেট প্রোডাক্ট, এখন দেখেন, মনে করেন যে আমি প্রোডাক্ট সার্ভিস থেকে সোয়ার এক নম্বর প্রোডাক্টের ডিটেলস নিতে যাচ্ছি। এটা মনে হয় স্ট্রিং ছিল অনেক, ওয়ান, হ্যাঁ। তো যদি আমরা এটাকে প্রিন্ট করতে চাই, এস আউট দিয়ে, যে প্রোডাক্ট ডট গেট নেম অথবা গেট প্রাইস, তো আশা করা যায় এক নাম্বার প্রোডাক্টের ডিটেলস আমরা পাবো। দেখা যাক টেস্ট করে পাই কিনা। দেখেন প্রিন্টার 7,000 চলে আসছে, দেখতে পেয়েছেন? তো আমি কিন্তু এখন ওই লিঙ্ক থেকে ডেটাগুলা নিয়ে আসতে পারতেছি। তো এটা কিন্তু আমার কাছে আমার ডেটাবেজের মধ্যে নাই, এটা তো সোয়া রাখতেছে, সোয়ার প্রজেক্টের মধ্যে। সোয়া কিভাবে এটা বিজনেস টপিক লিখছে, প্রোডাক্ট সার্ভিসে সে কিভাবে রিটার্ন করতেছে, এটা কিন্তু সোয়া কন্ট্রোল করতেছে। ডেটাটা কিন্তু আমি এই ইউআরএল থেকে পাচ্ছি। বুঝে গেছে কারো কোনো কনফিউশন এটা নিয়ে? তো সিমিলারলি ধরেন যে ইউজার সার্ভিসের জন্য ইউজার সার্ভিসের ডেটা পাইতে পারবো, রাইট? তো ধরেন যদি আমি ইউজার সার্ভিসের জন্য, ইউজার সার্ভিস তো না, পেমেন্ট সার্ভিস, পেমেন্ট সার্ভিসের জন্য যদি আমরা আরেকটা ক্লাস তৈরি করি, যেটা এখন হচ্ছে ইয়ে করবে, সুবাতা করবে, পেমেন্ট সার্ভিস, সার্ভিস টেস্ট, এটার জন্য আমার ইউজার সার্ভিস লাগবে। সিমিলারলি লাগবে হচ্ছে পেমেন্ট সার্ভিস, পেমেন্ট না সরি, প্রোডাক্ট সার্ভিস।
তো যখন আমরা পেমেন্ট সেভ করব, জাস্ট আমরা কি করব, এই ইউজার থেকে ইউজার সার্ভিস কে বলবো যে ভাই আইডিটা ডিটেলসটা দেন। ইউজার সার্ভিসের মধ্যে আমরা কোথা থেকে ডেটা নিয়ে আসছে যেটা দেখার বিষয় না, আমরা ডেটাবেস থেকে আনতে পারি অথবা আমি রেস্ট টেমপ্লেট থেকে আনতে পারি, ডেটা পাইলেই হয়েছে। তো ডেটা নিয়ে আসলাম, প্রোডাক্ট সার্ভিস থেকে ডেটা নিয়ে আসলাম। আপনি কিন্তু এখান থেকে দেখে বুঝতে পারবেন না যেটা কি আসলে ডেটাবেস থেকে আসতেছে নাকি রেস্ট টেমপ্লেটের মাধ্যমে আসতেছে, ডেটা হচ্ছে আসলেই হয়েছে। তো এইভাবে করে আমরা কিন্তু একটা পেমেন্ট অবজেক্ট বানাই দিতেছি। পেমেন্ট অবজেক্ট বানানো মানে আমরা এই ভ্যালুটাকে ডেটাবেসে পাঠিয়ে দিতে পারবো। পেমেন্ট সার্ভিস ডট সেট দিলে পরে এটা ডেটাবেসে চলে গেল। তো এটা হচ্ছে আমাদের সুবাদা যখন দিবে, সে যদি আমাদের একটা এপিআই দেয়, এটাকে আমরা বলতেছি প্রত্যেকটা একটা এপিআই, রেস্ট এপিআই, যেহেতু জেসন প্রোভাইড করতেছে, এই প্রত্যেকটা একটা এপিআই। তো এপিআই পাওয়ার মাধ্যমে কি করতেছি, এপিআই গুলোকে আমরা ইউজ করে ডেটাগুলো নিতেছি। সুবাদা হয়ে গেছে? এত বড় আইডি, কন্ট্রোল সি কন্ট্রোল ভি দিলেই হবে। না, এই যে টক ডট আইতে দিছিলাম তো, আবার দিব? ওকে। সো দেখি আমাদের সুবাতা একটু পরে শেষ করে আমাদেরকে একটা রেসিপি প্রোভাইড করবে, করলে আমরা হয়তো বা এই ডিটেলসটা পাবো। তো ব্যাপারটা কি হইলো তাহলে, আমরা তিনজন মিলে একটা প্রজেক্ট তৈরি করতেছি। এই প্রজেক্টের মধ্যে আমার কাছে কিছু সার্ভিস আছে, সুবাতার কাছে কিছু সার্ভিস আছে, আর সোয়ার কাছে কিছু সার্ভিস আছে। তো এই তিনজনের কম্বিনেশনে কিন্তু আমাদের একটা প্রজেক্ট দাঁড়া হয়ে গেছে। এখন যদি আমাদের লিজা দেখা গেল যে একটা অ্যাঙ্গুলার একটা কোড বানিয়ে লিখলো, এই কোডের মাধ্যমে কিন্তু সেই সেম এপিআই কল করবে, এপিআই কল করে সে প্রোডাক্টের একটা লিস্ট টেবিলে দেখাই দিতে পারবে। বুঝতে পারছেন? তো এইভাবেই কিন্তু আমরা ভিউটাকে জেনারেট করতে পারবো। তো এই যে যে কাজটা আমরা দেখলাম, এটাকে আমরা বলতেছি রেস্ট এপিআই। এই প্রত্যেকটা একটা রেস্টফুল এপিআই। বুঝে গেছে? অ্যাপ্লিকেশন প্রোগ্রামিং ইন্টারফেস। এই এপিআই এর মাধ্যমেই হচ্ছে আমরা ব্যাক এন্ড টু ব্যাক এন্ড, ফ্রন্ট এন্ড টু ব্যাক এন্ড ডেটা হচ্ছে আদান প্রদান করি। আপনারা দেখেন যে আমাদের নিচে হচ্ছে পাঁচ মেশিন আছে, পাঁচ মেশিন কিন্তু আমরা তৈরি করিনি। ঠিক আছে? আপনার বিলকুল বললেও আপনারা বিশ্বাস করবেন না আপনারা তৈরি করছেন, রাইট? এই পাঁচ মেশিন আমরা কিনে নিয়ে আসছি। ওকে, এখন ওই পাঁচ মেশিনের ডেটাটা কি হচ্ছে আপনাদের ইউএমএস এর মধ্যে দেখাইতেছে। এই যে ডেটাটা আপনি পাঞ্চ করতেছেন, এই ডেটাটা কোথা থেকে আসতেছে? ডেটাটা হচ্ছে আপনার ইউএমএস এ দেখাইতেছে। ডেটাটা কিভাবে পাইলাম আমরা? আমরা এই রেস্ট এপিআই এর মাধ্যমে পাইছি। জাভা ক্লাসে বলছিলাম, মেশিন তো কাজ করে না। আজকে বুঝছেন তো? হ্যাঁ, আচ্ছা, মাঝে মাঝে আপডেট হয় না, আর পাঁচগুলো খোলে বাট আপডেট ওইটা আলাদা বিষয়। ঠিক আছে, না ওইটা কিছু বলতেছি, ওইটার কিছুটা কেন আমি জানি। আচ্ছা, আগে থিওরিটিক্যালি বুঝি আর কি। ঠিক আছে, তো তারা কি করছে, তারা আমাদেরকে সিমিলারলি একটা এপিআই দিছে। এই এপিআই এর মাধ্যমে আমরা আপনাদের আইডি কার্ডে যখন আপনাকে দেওয়া হয়েছিল, ওই আইডি কার্ডের মধ্যে আমরা দেখবেন যে আইডি কার্ড সবার চেঞ্জ হয়েছিল, আপনাদের খেয়াল আছে কিনা? আগের আইডি কার্ড নিয়ে আমরা নতুন একটা আইডি কার্ড প্রোভাইড করছি, এখানে কিছু কস্টিং গেছে। ওই নতুন আইডি কার্ড দেওয়ার সময় আমরা এখানে আপনার আইডির সাথে ম্যাচ করে, আপনার আইডিটা ম্যাচ করে দিচ্ছি। মানে ওই আইডি কার্ডটা আগেরটা যেটা ছিল ওটা কম দামি আইডি কার্ড ছিল, ওটার ভিতরে এনএফসি, এনএফসি তো না, কি বলে, হ্যাঁ এনএফসি কার্ড ছিল না। তো এখন যেটা দেওয়া হয়েছে এনএফসি কার্ড। তো এই এনএফসি কার্ডটা পাঞ্চ করলে পরে জাস্ট লগ ইন, একটা টেবিল থাকে তাদের, ওইখানে আপনার আইডিটা গেছে, একটা টাইমার থাকে যে সে হচ্ছে এখন ঢুকছে আর কি। আমরা জাস্ট কি করতেছি, এই একটা তারা প্রোভাইড করছে, এই স্ল্যাশ দিয়ে আপনার আইডি দিতেছি, তারা আপনি কখন ঢুকছেন কখন বেরোচ্ছে সব ডিটেলস আমাদেরকে দিয়ে দিচ্ছে। ঠিক আছে, এই হচ্ছে রেস্ট এপিআই। এইভাবে হচ্ছে আমরা তার সাথে কমিউনিকেট করতেছি। এখন ওই ভদ্রলোক কোন টেবিলে রাখতেছে, ওই ভদ্রলোক কি ডেটাবেসে রাখতেছে নাকি টেক্সট ফাইলে রাখতেছে, এটা কিন্তু আমরা নিজেরাও জানি না। তারা আমাদেরকে একটা এপিআই জাস্ট প্রোভাইড করছে, এপিআই কল করে আমরা ডেটা পাইলেই তো হয়েছে। বুঝতে পারছেন? এই মেশিন কি ওদের সার্ভার সাথে কানেক্টেড? হ্যাঁ, ওটা একটা ডিফারেন্স সার্ভার। আচ্ছা, সেভ হোক, সমস্যা নাই, আমরা ডেটাটা দেখতে পারলেই হয়েছে। আমাদেরকে আপনি কোনো রেস্ট দিবেন, মানে লিস্ট এপিআই দিবেন যেটাতে আমরা লিস্ট দেখতে পারবো? একটা কন্ট্রোলার বানাইলে আমরা বিশ্বাস করতাম। আচ্ছা, অবশ্য ডেটাবেস থেকে দেখে নিতে পারতেছি এই যে লিজা হচ্ছে, আপনি কি ডিলিট করে ফেলছেন? আচ্ছা, লিজা হচ্ছে একটা প্রোডাক্ট কিনছে, তিনটা প্রোডাক্ট কিনছে, সরি, তিনটা প্রোডাক্ট কিনছে, তিনটা প্রিন্টার কিনছে, 7,000 টাকা দামে তিনটা প্রিন্টার কিনছে অ্যাকচুয়ালি। ঠিক আছে, তো লিজা তিনটা প্রোডাক্ট কিনছে। তো সুবাতা কিন্তু ইউজার সার্ভিস এবং প্রোডাক্ট সার্ভিসের সাথে কমিউনিকেট করে এই পেমেন্টটা কমপ্লিট করে ফেলছে। বুঝে গেছে? কারো কোনো কনফিউশন? তো এই যে আমরা কি করলাম, একটা বড় একটা প্রজেক্ট আমরা ধরে নিতেছি, একটা বড় প্রজেক্ট এটা। এই বড় প্রজেক্টের মধ্যে তিনটা পার্ট, তিনটা মডিউলকে ভাগ করে নিছি।
ইউজার সার্ভিস কাজ করতেছে, কেউ পেমেন্ট সার্ভিস করতেছে, কেউ ইউজার প্রোডাক্ট সার্ভিস করতেছে। এইগুলাকে আমরা বলতেছি মাইক্রো সার্ভিস। বুঝতে পারছেন? আমরা একটা বড় প্রজেক্টকে ছোট করে নিয়ে আসছি, ছোট করে ভাগ করে দিচ্ছি, এই জিনিসটাকে আমরা বলতেছি ছোট ছোট করে যখন ভাগ করে ফেলতেছি তখন এটাকে বলতেছি মাইক্রো সার্ভিস। প্রজেক্ট কিন্তু আপনাদের একটাই, সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট, কিন্তু এখন আমরা কি করতে পারলাম, এই সার্ভিস গুলাকে আলাদা আলাদা করে ডিপ্লয় করে ফেলছি। এখন ধরেন যে আমাদের পেমেন্ট সার্ভিস অনেক বেশি হিট আসতেছে, ঠিক আছে, আমরা অনেক টাকা পয়সা ইনকাম করতেছি, তখন আমরা কি করব, আমাদের শুধুমাত্র সুবাতার যে প্রজেক্ট আছে সেটাকে বড় একটা সার্ভারে রান করতে পারবো। আমাদের লগ ইন কম হচ্ছে, আমাদের এটার জন্য তো বেশি কস্ট এক্সপেন্স করার দরকার নেই, রাইট? আমাদের এটা যেভাবে আছে সেভাবে থাকলো। যেহেতু সুবাতার ইনকাম বেশি, সুবাতা তার সার্ভিস নিয়ে বড় একটা পিসিতে যে বসে পড়বে। ঠিক আছে, তো এইটা হচ্ছে আমরা স্কেল করতে পারতেছি, যতটুকু দরকার ততটুকু সার্ভিসটাকে আমরা স্কেল আপ স্কেল ডাউন করতেছি। তো এইটাই হচ্ছে মাইক্রো সার্ভিসের সুবিধা। মডিউলটাই আসলে মনে করেন যে ইউনিভার্সিটি ম্যানেজমেন্ট সিস্টেম, তার মধ্যে লাইব্রেরি ম্যানেজমেন্ট সিস্টেম একটা মডিউল, তারপরে অ্যাকাউন্টস একটা মডিউল, স্টুডেন্ট অ্যাডমিশন একটা মডিউল। কমার্স কাজ করে বাকিগুলো কাজ করে না। অ্যাডভাইজিং এর টাইম এসএসএল কমার্স কাজ করে এই স্যার ওটা সুন্দর কাজ করে, অন্যগুলো কাজ না, করে এটা না। হওয়ার কথা না। এরকম হয় স্যার, এসএসএল কমার্স লোড হয় ওই পেজটা, বাকি অন্যগুলো লোড হয় না। না, এসএসএল কমার্স তো আমাদের সার্ভার না। ওটা লোড হয়। না, এখন যে সিস্টেম আছে সেই সিস্টেমে আপনার পেমেন্ট হওয়ার কথা না, পেমেন্ট হওয়ার কথা না এখনকার লজিকে। ও আচ্ছা, আপনার হচ্ছে অ্যাটেন্ডেন্সের যে প্রবলেম, আপনি যেটা বলতেছেন পাঞ্চ করলে পরে পাঞ্চ হয় না, এই প্রবলেমটা হচ্ছে একটা বড় প্রবলেম, যেটা আমরা অনেকদিন ধরে ফাইন্ড আউট করার চেষ্টা করতেছি, মানে সলিউশন আসার চেষ্টা করতেছি, সলিউশন আসতে পারতেছি না। কারণটা হচ্ছে উপরে যে এই ডিভাইস যেটা দেখতেছেন সেটা হচ্ছে জে ক্যাটেগরি ডিভাইস। ঠিক আছে, আপনি দেখবেন লেখা আছে যে ক্যাটেগরি ডিভাইস। তো আর আমাদের যে ডিভাইসটা আমরা এই পাঞ্চিং পাঞ্চ আউটের জন্য ব্যবহার করি, এটা হচ্ছে সাইটে ডিফারেন্ট, আর এটা হচ্ছে বায়োস্টার বা বায়োলাইট একটা ডিভাইস, দুইটা ডিফারেন্ট ডিভাইস। ঠিক আছে, তো বায়োলাইট কি করতেছে, আমরা ওই পাঞ্চের জন্য মানে ওই স্ক্যানারটা যেটা যেটা পাঞ্চ করতেছে, ওইটার ভিতরে ওই উপরে একটা কালো একটা বর্ডার আছে না, কালো যেখানে আপনার পাঞ্চ করে ওইটা নিচে হচ্ছে ওই ডিভাইসটা আছে। ঠিক আছে, এটা যে ক্যাটেগরি ডিভাইসটা আমরা খুলে ওই ডিভাইসটা বসাইছি। এখন কি হয়েছে, ওই নতুন এটা তো আমরা কাস্টমাইজ করে বসাইছি, ওইটা একটু নড়ে চড়ে যায় মাঝে মাঝে। ঠিক আছে, তো আমরা যখন এরকম নোটিশ করি যে এই জিনিসটা কাজ করতেছে না, দূরে সরে গেছে ধাক্কাধাক্কি করাতে, তো স্টুডেন্ট তো বেশি ধাক্কাধাক্কি করে আর কি, ওইটা ধাক্কা দিয়ে করলে একটু দূরে নড়ে চলে যায়, তো তখন আর কি ওই পাঁচটা দূরে চলে গেলে পরে তখন ও হচ্ছে নাগাল পায় না আর কি। না, উইন্ডোজে মাঝে তো মাঝে গেট খুলে বাট আপডেট হয় না এগুলো। ওইটা নেটওয়ার্ক ইস্যু হতে পারে, এটা অনেক ঘটেছে আমার। গেট খুলে এটা নেটওয়ার্ক ইস্যু হতে পারে। কোন ঝামেলাতে, কোন মেশিনে? জি স্যার, সেকেন্ড আর থার্ড বেশি এইটা বাম সাইড থেকে, মানে ফ্যাকাল্টি দেশে পাঁচের বেশি, এটার পরেরটা না, ওটা তো ওপেন, আপনি যদি নিচে যে আমাদের যে তিনটা পাঁচ মেশিন আছে না ওইখানে গুলো পাঁচ করবে, কাজ করবে। সব ডিভাইস একই ডিভাইস, ওই ডিভাইস গুলো এটার ভিতরে ঢুকানো। ঠিক আছে, তো লজিক্যাল এটা হওয়া উচিত ছিল না, এটা হওয়া উচিত ছিল আমাদের আরেকটা ডিভাইস থাকা উচিত ছিল, যে ডিভাইসটা হচ্ছে ওই স্ক্যানারটা, একটা ছোট একটা স্ক্যানার থাকবে, মানে আমরা ওইটা খেয়াল করছেন কিনা যে ফিঙ্গার প্রিন্টের জন্য ছোট স্ক্যানার পাওয়া যায়, ফিঙ্গার প্রিন্ট দেয়, সিম কিনতে গেলে দেখতে পাবেন। ওই টাইপের ডিভাইস আসলে আমাদের কেনার টার্গেট, যে ওইটা হচ্ছে ওইখানে দিব, বাট এই ইন্টিগ্রেশনটা হচ্ছে না আর কি, মানে যে ক্যাটেগরির সাথে তো আমাদের ওই সার্ভারটা মানে ফিঙ্গারপ্রিন্ট বা কি বলে কার্ড পাঞ্চ করার যে ডিভাইসটা, ওটা একটা ইন্টিগ্রেশন হইতে হবে। তো ওই ইন্টিগ্রেশনটা হচ্ছে না বলে আপনাদের এই প্রবলেমটা ফেস করতেছে আর কি। তো এটা একটা সলিউশন আসা হয়েছিল, কিন্তু ওইখানে আবার একটা প্রবলেম আছে, যে 1 সেকেন্ড ডিলে হইতেছিল, মানে পাঞ্চ করার পরে রেসপন্স টাইমটা অনেক হাই, 1 সেকেন্ড। ঠিক আছে, আপনাদের জন্য 1 সেকেন্ড মনে হইতেছে যে অনেক কম, বাট ফিজিবিলিটি অ্যানালাইসিস করে দেখা গেছে যে একটা স্টুডেন্ট 1 সেকেন্ডের মধ্যে যদি ভিতরে ঢুকতে না পারে ও ওই ডান্ডাটা ভেঙে ফেলবে আর কি। ঠিক আছে, তো আমাদের ওই ডান্ডা সেভ করার জন্য অ্যাকচুয়ালি না, ওইটাই আর কি, তখন সাথে সাথে হয়ে যাবে, তখন আপনি দৌড় দিয়ে ঢুকে যাবেন কিন্তু দরজাটা খুলবে না, 1 সেকেন্ড পরে দরজাটা খুলবে। ঠিক আছে, তো এই কারণে হচ্ছে একটা সমস্যা। না, আমি তো ফ্যাকাল্টিতে কোনো প্রবলেম পাই না, আমি যখন ঢুকতে যাই মানে ঢুকি বা যখন বের হই, মানে যখনই পাঁচ যখনই প্রবলেম পাই ওটা সাথে সাথে সলভ আউট হয়ে যায়, কিন্তু বাকিগুলো তো আসলে পাঁচ করি না, তো এটা আইডিয়া নেই। আমি পাঁচ করলে পাঁচ হয়ে যায়, এটাই তো সমস্যা। এটা হওয়ার কথা না। এটা অনেক ঘটেছে। এটা একটা একটাই কারণ আছে,
কিন্তু এটা কারণটা হওয়া উচিত না। এটা হচ্ছে আমাদের ডিভাইসের মধ্যে কিছু ডেটা আছে, ঠিক আছে? এখন আপনাদের ডেটা যদি ডিভাইসের মধ্যে স্টোর করা থাকে, সে হইতে পারে আপনাকে ইন করে দিছে কিন্তু নেটওয়ার্কের কাছে পাঠায়নি, এটা হইতে পারে। তো আমরা সাধারণত ডেটা ক্লিন করে ফেলি আর কি, ডিভাইসে কোনো ডেটা রাখি না, সরাসরি এটা সার্ভারের সাথে কমিউনিকেট করে। তো হওয়া উচিত না আর কি। হয়ে গেছে আর কি, হইতে পারে, চেক করতে হবে হয়তো বা ডিলিট করে দিতে হবে আপনার ডেটা। ওকে, সো এই হচ্ছে আমাদের মাইক্রো সার্ভিস। তো কারো কোনো কনফিউশন মাইক্রো সার্ভিস নিয়ে? আপনারটা দেখা যাচ্ছে, কিভাবে আমরা দেখতে পাবো? আপনার আইপিটা একটু বলেন। এস আছে? সরি আমি ভুল করছি, এন দিয়ে আসছে। আচ্ছা, এটা কত হবে? আইপি হচ্ছে 18, 172.17.231.18 স্ল্যাশ পেমেন্টস, পেমেন্ট রান করছেন? লোকাল হোস্ট দিয়ে আসছে? আপনার আইপি হইতে পারে ভুল কিনা, পোর্ট আলাদা হইতে পারে, আইপি আলাদা হইতে পারে। তো আপনারা যদি মনে করেন যে আপনাদের সার্ভিসটাকে স্কেল আপ স্কেল ডাউন করতে হবে, তখন হচ্ছে আপনাদের এরকম মাল্টি সার্ভিস আর্কিটেকচারে যাইতে হবে। তো 18 দিলে আসে, আপনি প্রপার্টিসে যান, অ্যাপ্লিকেশনের প্রপার্টিস, 8080 এখানে লেখেন সার্ভার ডট অ্যাড্রেস, আর একটা নতুন লাইন লেখেন সার্ভার ডট, আছে সার্ভার ডট অ্যাড্রেস? আচ্ছা, লেখেন ইকুয়াল টু 0.0. 4টা 0 আর কি। এবার রান করেন। আসে না? রান হয়েছে? আইপিতে আসে? আপনার আইপি দিয়ে আসছে? আপনার আইপিটা আরেকবার চেক করেন তো। 17 31 18 17 দিছে তো, যে 17.231, আপনি ফায়ারওয়ালটা ডিসেবল করে দেন। আপনার ফায়ারওয়াল ডিসেবল নাও থাকতে পারে হয়তো বা। আপনাকে আমরা খুঁজে পাচ্ছি না। ফায়ারওয়াল ডিসেবল করছেন? সার্চ দেন ফায়ারওয়াল লিখে আপনার সেটিংসে বা কোথাও, মানে সেটিংসে যান, এখানে লিখে ফায়ারওয়াল লেখেন। চেক ফায়ারওয়াল স্ট্যাটাস, এখান থেকে চেঞ্জ, কোথায় চেঞ্জ নট, এটা কি এখানে জানতে চাচ্ছি? ইমেজের তো অন আছে, এখান থেকে দেখেন কিভাবে অফ করে, আমি তো জানি না। এই কেউ ফায়ারওয়াল অফ করতে পারেন? কেউ ফায়ারওয়াল অফ করে দেন তো না, পারেন? যাই হোক, উইন্ডোজ প্রোটেকশন না কাছেন দেন, ফায়ারওয়াল অফ করে দেন। ওকে, সো এখন খেয়াল করে দেখেন, আমরা তো যে সার্ভিসটা ব্যবহার করতেছি, এই সার্ভিসের মধ্যে একটা ডেটাবেস কানেক্টিভিটি আছে, রাইট? প্রোডাক্টটা কোন একটা ডেটাবেসে আসতেছে, পেমেন্টটা কোন একটা ডেটাবেসে আছে, অথবা ইউজার কোন একটা ডেটাবেসে আছে। এখন সোয়াকে যদি আমরা আমাদের ডেটাবেসটা, মানে এখন যেটা আছে একটাই ডেটাবেস আমাদের আছে,
আমাদের সোয়াকে আমাদের ডেটাবেসটা না দিয়ে তাকে যদি নিজস্ব ডেটাবেস দিতাম তাহলে কি কোনো সমস্যা হইতো? সোয়া মনে কর নিজের মতন করে একটা ডেটাবেস তৈরি করছে, ডেটাবেস তৈরি করে সে তার ডেটাবেসে ডেটা রাখছে, এটাতে কোনো প্রবলেম হইতো? ডেটা দেওয়া নিতে, তার দেওয়া নিতে? তার তো দেওয়াতে কোনো প্রবলেম হইতো না। এখন আসছে অফ করার পরে? এই যে চলে আসছে লিজা, লিজা চারটা, সরি তিনটা তিনটা নিচ্ছে। যাক এইভাবে আর কি আমরা রেস্ট এপিআই কে সাথে করতে পারবো, ইন্টিগ্রেট করতে পারবো। এখন বিষয় হইতেছে যে আমাদের মাইক্রো সার্ভিস হওয়ার ক্ষেত্রে শর্ত হচ্ছে যে প্রত্যেকটা সার্ভিস তার নিজের ডেটাবেস মেনটেন করবে। ওকে, কারণ দেখা গেছে যে আমার ইউজার বাড়তেছে, ইউজার বাড়লে পর আমি সার্ভিস স্কেল আপ করতেছি, এটার সাথে কিন্তু আমার ডেটাবেস স্কেল আপ করতে হবে। ওকে, দ্যাটস ওয়াই এই আমাদের সার্ভিসের সাথে ডেটাবেসও একসাথে পাস করে দিতে হয়। এটাই হতেছে মাইক্রো সার্ভিস আর্কিটেকচার। বুঝতে পারছেন সামিরা? সত্যি আপনি কেন মনে হচ্ছে আপনি ঘুমাইতেছেন? আমরা যদি এই ভিউটা দেখি, আমাদের ভিউটা কেউ একজন বানাচ্ছে, কেউ হয়তো অ্যান্ড্রয়েড অ্যাপস বানাইতেছে, কেউ হয়তো ওয়েব অ্যাপ বানাইতেছে, যে কেউ যে কোনো অ্যাপ্লিকেশন বানাইতে পারে। ভিউ তো যে কোনো ভাবে হইতে পারে, মোবাইল দিয়েও ভিউ হইতে পারে, আইওএস এর ভিউ হইতে পারে, ওয়েবের ভিউ হইতে পারে। সো এটা হচ্ছে ভিউর পার্ট। সো এই যে এপিআই গেটওয়ে হচ্ছে আমাদের সেই পাথগুলা, স্ল্যাশ ইউজার, স্ল্যাশ প্রোডাক্ট, স্ল্যাশ পেমেন্ট, হোয়াট এভার ইট ইজ। সো এগুলো হচ্ছে এপিআই গেটওয়ে, তারা ডেটাটা পাচ্ছে হচ্ছে সেই এপিআই এর মাধ্যমে। এপিআইটা কি করতেছে, যখন আমরা এপিআইটা হিট করতেছি, সে ওই এপিআই এর সার্ভিসে যাচ্ছে, ওই সার্ভিসটা নিজের ডেটাবেস থেকে ডেটা প্রোভাইড করতেছে। ধরেন আমরা অর্ডার করতে যাচ্ছি, অর্ডারের জন্য আমরা এই সার্ভিসে আসতেছি, এই সার্ভিস তার নিজের ডেটাবেস থেকে ডেটা প্রোভাইড করতেছে। এটাই হচ্ছে আমাদের মাইক্রো সার্ভিস আর্কিটেকচার। এতদিন আমরা যেটা শিখছি সেটা হচ্ছে মনোলিথিক ছিল, আপনাদের খেয়াল আছে কিনা? আমরা বলছিলাম এটা মনোলিথিক আর্কিটেকচার। এই আর্কিটেকচারে সবকিছু সেম একটার ভিতরেই ছিল, আমাদের ভিউ এটার ভিতরে, আমাদের সার্ভিস এটার ভিতরে, ডেটাবেস এর ভিতরে। আর এখন যেটা হচ্ছে আমরা কিন্তু পুরো জিনিসটাকে আলাদা করে ফেলছি। আমাদের কাজটুকু দেখেন, আমাদের কাজটুকু কিন্তু শুধুমাত্র এতটুকু, আর এর বাইরে কোনো কাজ নেই। দেখতে পাচ্ছেন? এতটুকু কাজ হচ্ছে ডেটাবেস অ্যাডমিনিস্ট্রেটরের, এতটুকু কাজ হচ্ছে ফ্রন্ট এন্ড ডেভেলপারের, আমরা মাঝখানে। ওকে, তো আস্তে আস্তে মাইক্রো ফ্রন্ট এন্ডও বের হইছে। এখন ফ্রন্ট এন্ড যারা আছে তারা হইতেছে একা একা কাজ করতেছে, একটাই ফ্রন্ট এন্ড তারা ব্যবহার করতেছে। মানে আহ, আমরা যেরকম আলাদা আলাদা করে ফেলছি শপিং কার্ট, ডিসকাউন্ট অর্ডারিং। তো এখন যেটা হইতেছে ফ্রন্ট এন্ড প্রজেক্টটাও আলাদা আলাদা হয়ে যাচ্ছে। মনে করেন ফ্রন্ট এন্ডটা তো আগে, এখন একটা অ্যাপ্লিকেশন হচ্ছে সাধারণত হয়। তো ফ্রন্ট এন্ডটাও এরকম মাইক্রো সার্ভিসের মতন সেপারেট সেপারেট প্রজেক্ট হয়ে যাচ্ছে। তো এই প্রজেক্ট গুলা একটা সময় মার্জ হয়ে তারপর ডিপ্লয় হবে আর কি। এখনো মাইক্রো ফ্রন্ট এন্ডটা ওইরকম ভাবে পপুলারিটি পায় নাই। তো ইন ফিউচারে হইতে পারে মাইক্রো ফ্রন্ট এন্ডটা আস্তে 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 ইমপ্রুভ হবে আর কি, তখন সবাই মাইক্রো ফ্রন্ট এন্ড আর কি চলে যাবে। তো এই হচ্ছে আমাদের মাইক্রো সার্ভিস মনোলজিক মাইক্রো ফ্রন্ট এন্ড আর্কিটেকচার। ক্লিয়ার সবার? কোনো কনফিউশন? আপনি বলছেন যে স্যার ইউএমএস সকালে স্কেল আপ হয়ে যায় আবার বিকালে, যেটা কি সার্ভার চেঞ্জ করে নাকি? এটা ডেভঅপস এর বিষয়। এটার সাথে আপনাদের কোডের কোনো সম্পর্ক নেই, ঠিক আছে? এখন এই সার্ভিসটা হইতেছে ডিপেন্ড করতেছে এই সার্ভিসে কি পরিমাণ হিট আসতেছে, হিটের উপরে ডিপেন্ড করে ওই সার্ভিসের ইনস্ট্যান্সটা আপডেট হচ্ছে। হ্যাঁ, ওইরকমই ভাবতে পারেন যে মানে স্কেল আপ বলতে মনে করেন 4 জিবি সার্ভার 8 জিবি হচ্ছে, 8 জিবি সার্ভার আরো হিট পাইতেছে, 16 জিবি হচ্ছে। এখন এই হচ্ছে প্রবলেম আর কি। মানে যত হিট আসবে সে তার নিজের ক্যাপাসিটি বাড়াইতে থাকবে, হিট কমে যাচ্ছে, কমতে থাকবে। হ্যাঁ, ডাইনামিক্যালি বাড়াইতে পারে, কমাইতে পারে। এখন আপনাদের অ্যাডভার্টাইজিং প্রবলেমটা কেন হয়? তো যদি এই স্কেল আপটা হয়, স্কেল ডাউনটা হয়, প্রবলেমটা হয় হচ্ছে আপনাদের একটা নির্দিষ্ট টাইমের মধ্যে, মনে করেন ঠিক 9টার সময়। তো 9টার সময় কি করতেছেন, আপনারা সবাই 100 জন একসাথে ঢুকতেছেন, ঠিক আছে? এখন এই ভদ্রলোকটা জানে না যে আমার 9টার সময় হচ্ছে আহ আপনার 100 জন একসাথে ঢুকবেন আর কি। তো যদি এরকম হইতো, ফ্লো অনুযায়ী হইতো যে প্রথমে 10 জন আসছে, 15 জন আসতেছে, আমাদের একটা গ্রাফ অনুযায়ী সে ডিটেক্ট করতে পারতো যে আমার হচ্ছে এইভাবে আমার ফ্লোটা বাড়তেছে, সে ওইভাবে করে ক্যাপাসিটি বাড়াইতে পারে। তো বাড়াইতে তো একটা সময় প্রয়োজন, ঠিক আছে? 10 সেকেন্ড বলেন, 20 সেকেন্ড বলেন, 30 সেকেন্ড বলেন, একটা সময় তো প্রয়োজন এটা স্কেল আপের জন্য। কিন্তু
ওই স্পেসিফিক টাইমের জন্য যখন এই প্রবলেমটা হয় যে একসাথে একটা নির্দিষ্ট টাইমের মধ্যে সবাই একসাথে ঢোকার চেষ্টা করে, তখন ও হুট করে বাইরে উঠতে পারে না। মানে আপনি ওইটা অন করা থাকলেও এটা কাজ করবে না, কারণ ওইটা তো ডিটেক্ট করতে পারবে না। তো সেই ক্ষেত্রে ম্যানুয়াল আপনার রেসপন্স প্রয়োজনই থাকবে, যে আপনার ওই টাইমটাতে যাতে আপনি আগে থেকে ডিটেক্ট করে ক্যালকুলেশন করে কতটুকু সার্ভার, মানে ওই টাইমটাতে কতটুকু হিট আসতে পারে ক্যালকুলেশন করে ওই পরিমাণ সার্ভার ক্যাপাসিটি বাইর করে রাখা আর কি। এই কারণে হইতেছে মেইনলি প্রবলেম হয়। ঠিক আছে। ওপেন ফর অল স্লট অফ করার দেওয়ার জন্য আমরা অনেক রকম চেষ্টা করতে অব্যাহত রাখছি। ঠিক আছে। হ্যাঁ, এটার জন্য আমরা অনেক রকম অপশন রাখছি। একটা হচ্ছে কমপ্লিট কেডিস এর উপরে অ্যাডভাইজিং করতে দেওয়া, রিমেইনিং কেডিস যতটুকু মানে অ্যাডভাইজিং এবং 15 কেডিসের থেকে কম যতটুকু আছে শুধুমাত্র তারা অ্যাডভাইজিং করতে পারা। ঠিক আছে। হ্যাঁ, সেটাই। তো তারপর হচ্ছে আরেকটা কি যেন আছে, স্পেসিফিক যারা প্রি সেশন করে নাই শুধুমাত্র তাদেরকে অ্যালাউ করা, এরকম বিভিন্ন স্লট আছে, কিন্তু পাকনামি করে সবাইকে আসলে ঢুকাইতে যায় হচ্ছে প্রবলেমটা হয় আর কি। এমন স্পেসিফিক টাইম ওদের বাড়িতে লগ ইন করতে পারবে না। করা যায়, এটা আমরা চাই না আর কি। মানে বাইন্ডিং দেওয়া গেলে চাইলে পরে অনেক বাইন্ডিংস দেওয়া যায়, বাইন্ডিংস আমরা দিতে চাই না। ঠিক আছে। যাই হোক, এই হলো বিষয় না, আপনারা ইন ফিউচারে সব সলভ করে ফেলবেন। এই হচ্ছে বিষয়। তো বলেন আপনাদের এতটুকু যতটুকু আমরা দেখলাম, মাইক্রো সার্ভিস শিখলাম, এখন এটার ভিতরে আমরা স্প্রিং সিকিউরিটি কিভাবে ইমপ্লিমেন্ট করতে পারি, সবকিছু সেম অ্যাপ্রোচ। ঠিক আছে, সেম অ্যাপ্রোচ, বাকি সবকিছু সেম। আমরা জাস্ট লেয়ার গুলো আলাদা করে ফেলতেছি আর কি। এটা নিয়ে কারো কোনো কনফিউশন আছে কিনা? তো আপনারা এখন প্রজেক্টে কাজ করতে পারবেন না, 3-4 জন মিলে একটা প্রজেক্টে আশা করা যায় পারবেন। না না না। আগে করেন দেখি, তারপরে আপনার মাইক্রো সার্ভিসে চলে যায়। স্যার এখানে তো পিসি তিনটা সেম নেটওয়ার্কে আপডেট ছিল, আমরা হুম, যদি নিজেদের বাসায় করি সেক্ষেত্রে হবে না। তাহলে তো হচ্ছে সেক্ষেত্রে আপনার রিয়েল আইপিতে আসতে হবে। রিয়েল লাইফে তো আমাদের আগে নেট পেড করে সার্ভিস একটা আইপি থেকে রিয়েল আইপিতে আসতে হবে। রিয়েল আইপি ছাড়া কোনো উপায় নেই, আপনার রিয়েল আইপিতে আসতে হবে অথবা ডোমেইন বেস সলিউশন আসতে হবে, যে কোনো একটাতে আসতে হবে। কি কবে জানো আপনার পরীক্ষা? 18 তারিখ? এই আমার মনে করে দেন তো আপনারা। তাহলে যে রিমোট ভুলে ডেভেলপারদের যাবো না। একটা ওরা কিভাবে কাজ করে স্যার? রিমোট ডেভেলপারের ডেভেলপার প্ল্যাটফর্ম আছে আলাদা। মানে ওইখানে কি আইপি লাগে না? না না, আইপি তো অবশ্যই লাগে। তাহলে কিভাবে কাজ করবে? তো মানে আসলে যে অফিসে কাজ করে রিমোট করে ডকার শিখতে হবে আপনাদের, ডকার ডকার। শিখে গেছে। ডকার শিখলে পরে প্রবলেম সলিউশন হয়ে যাবে। মনে করেন আমাদেরও তো আপনি একই কথা প্রযোজ্য, রাইট? মনে করেন আমাদের ডেভেলপমেন্ট সার্ভার তো সাউথ ইস্টে। ঠিক আছে, এখন আমার বাসায় তো ওই এনভায়রনমেন্ট নাই, তাহলে পরে আমি কিভাবে আপনাদের কোনো প্রবলেম সলভ করতেছে, বাসায় বসে কিভাবে সলভ করতেছে। ঠিক আছে। তো হ্যাঁ, বাসা থেকে টান দিয়ে নিয়ে যাবো, বাসায় বাসায় কাজ করতে হবে, লাইন একটা টেনে নিয়ে যাবে। না ওইরকম না। তো ওইটার জন্য ওই ডকার টকার ইনস্টল করে এনভায়রনমেন্ট সেট আপ করতে হয় আর কি। আর পাবলিক গেটওয়ে আছে, গেটওয়ে দিয়ে কানেক্টেড আর কি আমাদের। তো এটা যদি আরো সিকিউর করতে হয়, ধর ভিপিএন দিয়ে কানেক্ট করতে হয়। আহ, না হলে পরে একটা নির্দিষ্ট লিঙ্ক আছে, সেই লিঙ্কের মাধ্যমে আমরা ঢুকতে পারি। একটা প্রাইভেট গেটওয়ে আছে আর কি। ঠিক আছে, সিক্রেট গেটওয়ে, যেটা দিয়ে আমরা ইউনিভার্সিটি ঢুকে পড়তে পারি। ঠিক আছে। তো ইউনিভার্সিটি বন্ধ থাকলেও আমরা ঢুকে পড়তে পারি ইউনিভার্সিটির ভিতরে। এই হচ্ছে বিষয়। এই তো আমরা মোটামুটি শেষ করে ফেলছি আমাদের অ্যাডভান্স জাভা। আমাদের আর কিছু নাই আশা করা যায়। হুম। না আর কিছু নাই, শেষ এবার। লিস্ট আনতে পারবেন একই, ইউজারের জায়গায় লিস্ট দিবেন, লিস্ট অফ ইউজার্স, লিস্ট অফ ইউজার। রিটার্নে লিস্ট অফ ইউজার, এখানেও তো লিস্ট অফ ইউজার এক্সপেক্ট করবেন, ইউজার তো এক্সপেক্ট করবেন না। এটার জন্য আপনার নেটে চার্জ দিতে হবে, আমি আশা করতেছি। ট্রাই করেন আগে, তারপরে দেখেন। হ্যাঁ। হুম।
আমি তোমার database থেকে নিতেছি না। আমি তোমার পাঁচ থেকে নিয়েছি। সিমাস যদি পাঁচ থেকে না নিবে database থেকে একটু নিতে ডেটাবেস চাও। নিবে না তো না। জানে ও চলে যাবে কাহিনী। হ্যাঁ ওইটাই ডেটাবেস কনফিডেন্সিয়াল বিষয়, আপনি ওনার সাথে শেয়ার করবেন কেন, আপনি ডেটা প্রোভাইড করবেন। ও আচ্ছা আইটেল বলতে ভুলে গেছে। এখন মনে করেন যে আমরা তো একটা লিঙ্ক প্রোভাইড করছি, রাইট? যে লিঙ্কের মধ্যে ডেটাটা আছে, এখন এটা তো আমরা জাভাতে কোড করে লিখছি, রাইট? এটা তো জাভাতে কোড করে লিখছি। এখন হয়তো আপনি জানেন বলে জাভাতে দেখতে পাচ্ছেন, বাট এটা ব্যাক এন্ডে যদি আমি পাইথন ইউজ করে লিখতাম, জ্যাঙ্গো ইউজ করে কোডটা লিখতাম, আপনারা ধরতে পারতেন? আমরা তো দিন শেষে আপনি লিঙ্কটা পাইলেই হয়েছে, তাই না? তো এইটার ব্যাক এন্ডে আপনি যে কোনো কোড লিখতে পারেন। ধরেন আমি জাভাতে কোড করতেছি, আমি এইভাবে আউটপুট দিতেছি। মনে করেন সোয়া হচ্ছে জাভা পারে না, ঠিক আছে, জাভাতে ফেল করছে, সে পিএইচপি পারে। তো পিএইচপি লারাভেলে সে এইভাবে করে রিটার্ন করছে, তাহলে কি হবে? সমস্যা আছে কোনো? আচ্ছা, এটাও কিন্তু মাইক্রো সার্ভিসের একটা বেনিফিট, যে আমরা যে কোনো ল্যাঙ্গুয়েজে কোড করতে পারি, তাহলে তো ঠিক স্যার আছে, এখানে ল্যাঙ্গুয়েজের কোনো ব্যারিয়ার নেই। এর কিন্তু তো পাইথনের কোড দিয়ে এপিআই দিয়ে পাঠিয়ে দেবে। হ্যাঁ, এটাই হচ্ছে এপিআই সুবিধা। ঠিক আছে, আপনি যে কোনো ল্যাঙ্গুয়েজে কোড করতে পারেন, আউটপুট ফরম্যাটটা রেস্ট পয়েন্টটা দিলেই হবে, ঠিক আছে। আচ্ছা, এখন একটা জিনিস খেয়াল করেন, আমাদের এই রেস্ট পয়েন্ট গুলা ডিক্লেয়ার করার ক্ষেত্রে কিছু কনভেনশন আছে। আমি একটা স্যাম্পল অ্যাপ্লিকেশন মানে এটাই ডকুমেন্টেশন বের করতেছি। একটু খেয়াল করেন, এটা একটা অ্যাপ্লিকেশন, মানে এই অ্যাপ্লিকেশনটা সার্ভার প্রোভাইড করে, এই লিঙ্কে ক্রিয়েট এপিআই কল করার মাধ্যমে, মানে এপিআই হিট করার মাধ্যমে আমরা একটা পিসি অন করতে পারি। বুট মানে হচ্ছে অন করা, রিস্টার্ট মানে পিসি রিস্টার্ট করা। তো এটা একটা পোস্ট এপিআই, এখানে বলে দিচ্ছে এটা একটা পোস্ট এপিআই। এটা একটা লিঙ্ক, দেখেন এইচটিটিপিএস, আইদার এইচটিটিপি হবে নট এইচটিটিপিএস হবে। এইচটিটিপিএস দিতে গেলে পরে আপনার সিকিউর, এটা আপনার টাকা দিতে হবে, আর না আদারওয়াইজ এইচটিটিপি। এটা হচ্ছে আমার ডোমেইনের নেম। আমার এপিআইটা মানে লোকাল হোস্টের জায়গায় যদি আমি কোনো ডোমেইন দিতে চাই, যে soa.com, ঠিক আছে, সেরকম ভাবে আমরা যেটা দিতে চাই সেটা হচ্ছে আমাদের ডোমেইনের নাম। স্ল্যাশ এপিআই, ঠিক আছে, যেহেতু আমরা এপিআই নিয়ে কাজ করতেছি, ভিউ থাকতে পারে, তো এপিআই কে আইডেন্টিফাই করার জন্য আমরা সাধারণত স্ল্যাশ এপিআই দিয়ে থাকি, যে এটা হচ্ছে একটা এপিআই গেটওয়ে, এপিআই দিয়ে শুরু, স্টার্টিংটা এপিআই দিয়ে হবে। স্ল্যাশ ভার্সন 2, ভার্সন 3 ইন ফিউচারে আপনার কোডের আপডেট হইতে পারে। এখন ভার্সন 2 আছে, আপনি নতুন মডিফিকেশন করছেন, অপটিমাইজ করে নতুন ভাবে কন্ট্রোলার সাজাইছেন, তো সেক্ষেত্রে ইন ফিউচারে কিন্তু আপডেট হইতে পারে। এখন আপনি যদি যুগ করে ভার্সন 2 এর জায়গায় ওই কোডের মধ্যে হাত দিয়ে কোড চেঞ্জ করে ফেলেন, যারা যারা এই এপিআইটা ব্যবহার করে কোড করছে সবাই ধরা খেয়ে যাবে না, তাই না? আপনি মনে হয় কোড একটা চেঞ্জ করে ফেলছেন ভিতরে, ঠিক আছে, এখন রিটার্ন মিটার্ন সব চেঞ্জ হয়ে গেছে, আউটপুট চেঞ্জ হয়ে গেছে, এখন সব অ্যাপ্লিকেশন তো ধরা খেয়ে যাবে, তাই না? তো দ্যাটস ওয়াই এরকম কাজ কখনো করতে হয় না। আপনার যদি নতুন একটা কাজ করতে হয়, আপনি কি করবেন? নতুন একটা সার্ভিস তৈরি করবেন, নতুন একটা কন্ট্রোলার তৈরি করবেন, কন্ট্রোলার তৈরি করার সময় ভার্সনটাকে চেঞ্জ করে দিবেন, যে এখন এটা হচ্ছে ভার্সন 3। আপনি সবাইকে ইনফর্ম করবেন যে ভাই আমি কিন্তু এখন থেকে ভার্সন 3 তে চলে গেছি, আপনারা আপনাদের অ্যাপ্লিকেশন মাইগ্রেশন করে ভার্সন 3 তে চলে আসেন। আপনি হ্যালো দিয়ে দিয়ে সবাইকে বলে দিবেন, কিন্তু ঝুপ করে আপনি কন্ট্রোলারের নাম টাম চেঞ্জ করে বসে থাকলে হবে না, ঠিক আছে? এটা কিন্তু এটা আপনার ব্যাক এন্ড হিসেবে আপনার রেসপন্সিবিলিটি এগুলো মেনটেন করা। বুঝতে পারছেন কেন? কম্পিউট মানে হচ্ছে একটা বেস ইউআরএল, যে কম্পিউট মানে হচ্ছে সার্ভার আর কি, মানে কম্পিউটার আর কি, ঠিক আছে। তো এই কম্পিউটার রিলেটেড কাজ হবে, দ্যাটস ওয়াই হচ্ছে এটা একটা বেস ডিক্লেয়ার করা হয়েছে, যে কম্পিউটার রিলেটেড কাজ। স্ল্যাশ আইডি মানে একটা কম্পিউটার নিয়ে কাজ করা হবে, আইডি মানে হচ্ছে এই আইডি নিয়ে কাজ করা হবে। আইডি স্ল্যাশ বুট মানে হচ্ছে এই কাজটা করা হবে, ঠিক আছে। তো কম্পিউট হচ্ছে একটা কন্ট্রোলারের নাম ধরতে পারেন, কম্পিউট কন্ট্রোলারের মধ্যে বুট একটা মেথডের নাম, মানে একটা রেস্ট এপিআই, রিবুট একটা রেস্ট এপিআই, শাটডাউন একটা রেস্ট এপিআই, ঠিক আছে। তো একটা কন্ট্রোলার, কম্পিউটার একটা কন্ট্রোলার, কম্পিউট কন্ট্রোলার বা কম্পিউটার কন্ট্রোলার, এটার ভিতরে আমাদের এই এতগুলা হচ্ছে ইয়ে আছে, রেস্ট এপিআই আছে। তো এইভাবে হচ্ছে আমাদের আর্কিটেকচারটা ডিফাইন করতে হয়। তো এটা এক একটা কোম্পানি এক এক রকম ভাবে ডিফাইন করে, বাট এইভাবেই মোটামুটি ম্যাক্সিমাম কোম্পানিগুলা ডিফাইন করে থাকে আর কি, ঠিক আছে। তো আর্কিটেকচার ডিজাইন করার সময় আপনারা এইভাবে করে ডিজাইন করতে পারেন। তো আমরা একটু ইউএমএস কে গালিগালাজ করে আসি। মনে করেন এটা ইউএমএস। তো আপনারা যদি খেয়াল করেন, আমরা যদি এই ইউএমএস এর যেটাগুলা কিভাবে আদান প্রদান হচ্ছে সেটা খেয়াল করি।
মনে করেন যে আমরা দিলাম ফার্সা বিন্দু, আমার পাসওয়ার্ড হচ্ছে 1234, ঠিক আছে। সাইন ইনে ক্লিক করলাম। দেখেন এই যে সাইন ইন, আমাদের একটা এপিআই আছে, এপিআই এর নাম কি? http api service.edu.bd/auth/v, v মানে ভার্সন বোঝাচ্ছে হয়তো, /2.0.0, 2 মানে হচ্ছে ভার্সন নাম্বার 2 চলতেছে, 0.0 মানে হচ্ছে এটা হচ্ছে 2 নাম্বার হচ্ছে মেজর ভার্সন, 0 হচ্ছে মাইনর ভার্সন, আর এই 0 হচ্ছে প্যাচ ভার্সন, ঠিক আছে। তো এইভাবে করে আছে, /সাইন ইন হচ্ছে সাইন ইন এর জন্য একটা কন্ট্রোলার। তো এইভাবে হচ্ছে সাজানো হয়েছে, এখন আপনি আপনার মতন করে সাজাইতেই পারেন। ওকে, তো এটা একটা পোস্ট এপিআই, রিকোয়েস্ট মেথড পোস্ট। রিটার্নে কি করে দিছে? রিটার্নে দিছে হচ্ছে রেসপন্স, যদি দেখি রেসপন্সে দেওয়া হয়েছে কোড 400 স্ট্যাটাস এরর ইনভ্যালিড সাইন ইন ক্রেডেনশিয়াল। তো দেখবেন আপনারা যখন এখানে যদি আমরা ভিউতে দেখি আরেকবার, মনে করেন আরেকটা ভুল দিছি, এই লেখাটাই কিন্তু দেখায় ইনভ্যালিড সাইন ইন ক্রেডেনশিয়াল। ব্যাকএন্ড থেকে আপনাকে যে ডেটাটা প্রোভাইড করা হইতেছে সেটাই হচ্ছে এখানে দেখায়, ঠিক আছে। তো ফ্রন্ট এন্ড একজন করতেছে, ব্যাক এন্ড একজন করতেছে। তো ব্যাক এন্ডের রেসপন্সিবিলিটি ডেটা প্রোভাইড করা, ফ্রন্ট এন্ড রেসপন্সিবিলিটি যে ডেটাটা তাকে প্রোভাইড করা হয়েছে সেটাকে ভিউতে দেখায় দেওয়া, এই হচ্ছে বিষয়। তো এটাকে ডাইরেক্ট হিট করাটা ট্রাই করেন না আপনারা, বিশেষ করে অ্যাডভার্টাইজিং এর টাইমে। এটা ডাইরেক্ট হিট করলে পরে এটা ডিফল্ট হিসেবে কাউন্ট করে অ্যাকাউন্ট লক হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে, ঠিক আছে। এটা খেয়াল রাখবেন, মানে আপনি হইতেই পারে যে ডাইরেক্ট একটা হিট করে বসে থাকবেন, হ্যাঁ, এটা অটো 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 লক হয়ে যায়। মনে করেন যে আপনি এই ইউআরএলটা দেখলেন না, আপনার পছন্দ হইলো যে যা একটু দেখে আসি ইউআরএলটা, হইতেই পারে, রাইট। এই যে ইউআরএলটা না, এই কপি করে ধরেন আপনি একটা হিট দিচ্ছেন, এভাবে একটা হিট দিচ্ছেন, দেখা যাবে যে আপনি পরের বার লগ ইন করতে পারতেছেন না ঠিক আছে। তো যে এই, হ্যাঁ, ওইখান থেকে ধরা হবে, আপনার আইপি ব্যান করে দিবে। লিগ্যাল, না না, যদি বেশি হিট করতে থাকেন আইপি ব্যান করে দিবে, মানে আইপি টাইপি ব্যান করে আপনাকে বসায় রেখে দিবে। তাই করতেই পারেন, কতবার করবেন ঠিক আছে। তো এই, এটা না করাটাই সেফ, বিশেষ করে অ্যাডভার্টাইজিং টাইমে এগুলো অন করে রাখা হয় আর কি, ঠিক আছে। অন্য টাইমে অফ করে রাখলেও অ্যাডভার্টাইজিং টাইমে অনেকের ক্ষেত্রে এরকম হয়, তখন ওরা অ্যাপ্লিকেশন ট্যাপ্লিকেশন লিখে শুকাইতে হয় আর কি, ঠিক আছে। তো ট্রাই করেন, সমস্যা নাই করতেই পারেন আর কি, নাহলে শিখবেন কিভাবে, ট্রাই করেই তো শিখবেন। এই হচ্ছে আপনাদের বিষয়। তো মোটামুটি আমরা সবই কভার করে ফেলছি, আমাদের শিখার আর কিছু নেই। হুম, ডেটাবেজে স্টোর হয় না, ইমেজটা স্টোর হয় হচ্ছে একটা ইমেজ ডিরেক্টরিতে, একটা ডিরেক্টরি আছে, সেই ডিরেক্টরিতে যে ইমেজটা আছে, না একটা ব্যাকএন্ড হ্যান্ডেল, ব্যাকএন্ডকে আপনি ডেটা পাঠিয়ে দিবেন, ফ্রন্ট এন্ড তো জানেন না কোথা থেকে ডেটা আসতেছে। হ্যাঁ, ইউআরএল হিসেবে দেয়, ইউআরএল হিসেবে যায় না, সরি, আপনি একটা কন্ট্রোলার দিতেছেন, কন্ট্রোলার একটা ফাইল এক্সপেক্ট করতেছে, আপনি ফাইলটা দিচ্ছেন, ব্যাকএন্ড কি করতেছে, ফাইলটা রিসিভ করতে, রিসিভ করে কোন একটা ডিরেক্টরিতে রেখে দিছে, ওই ফাইলটাকে রিনেম করে দিছে। হ্যাঁ, ফাইল ট্রান্সফার করতে পারে, ওই ফাইলটাকে সে রিনেম করে একটা নাম দিয়ে দিছে যে কুদ্দুস ডট পিএনজি, ঠিক আছে। সে কি করবে, কুদ্দুস ডট পিএনজিটাকে ডেটাবেজে রেখে দিবে, এই হচ্ছে বিষয়। ওপেন এআই এটা মেন্টরি না, আপনি করলেই হইলো। হ্যাঁ, আপনার ইচ্ছা, এটা এখন আপনার রাখতে চাচ্ছেন। হ্যাঁ, ওপেনের প্রবলেম হচ্ছে তো ট্রেন্ড থাকবে না, এটা তো যে লিমিট ক্রস হয়ে যায়, তাহলে মানে ওইটার উপরে ট্রেন্ড হয়ে গেলে তো ডেটা বুঝতে পারবে না, এটা ইস্যু। করেন আপনাদের যেভাবে ইচ্ছা করেন, এটা নিয়ে আমার কোনো বাইন্ডিংস নাই, আমি দিন শেষে অ্যাপ্লিকেশন দেখতে পারলেই হইলো ঠিক আছে, যেমনি ইচ্ছা করেন, চুরি ডাকাতি করেন না, এটাই চাইলেই হবে। ও, আপনার তো আজকে প্রজেক্ট দেখার কথা, গতকালকে বলছিলাম। হ্যাঁ, প্রজেক্টের আপডেট, না 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 না, একটা আপডেট কি বলেন বলেন।
পাসওয়ার্ড সহ চলে আসছে। ও আচ্ছা, এগুলা করা যাবে না, পাসওয়ার্ড টাসওয়ার্ড দেওয়া যাবে আপনি চলে আসছে। না। ঠিক আছে, এগুলা দেওয়া যাবে না এসব। আর বলেন বলেন, লিজার আপডেট কি? কি করছেন সেটাই কোশ্চেন। কি স্যার আমার কিছু মঙ্গলবার প্রবলেম ছিল এজন্য প্রবলেম তো থাকবেই, যে সোয়ার কি অবস্থা? মঙ্গলবার কানেকশন দেওয়া আর টেমপ্লেট কি ইউজ করব কই দেখান দেখান টেমপ্লেট একটু দেখি। সব বাসায় কিন্তু ওই যে কানেকশন যেগুলো ছবি টবি তুলেন নাই? স্ক্রিনশট নাই? কিছু নাই? দেখানোর কিছুই নাই আপনার? কিছু একটা তো থাকার কথা, এটা ডাউনলোড করছি। ডাউনলোড কিভাবে করতে স্যার আমার মঙ্গলবার আপনার তো ল্যাপটপই আছে, কই দেখান আপনার। স্যার আমি যে এখন অন করতে পারিনি মঙ্গো টিভি লাগবে কেন? আপনার টেমপ্লেট কই বা ভিউ কই? ভিউ তো বানায় ফেলতে হবে, ভিউ তো আলাদা বিষয়। সামিরা আগে সিকিউরিটি করতে হয়েছিল ট্যাগ এখনো কিছুই না, জিরো। মঙ্গলবার এগুলো হয়েছে কিন্তু স্যার ভিউ তো আপনি বললেন যে কোনো একটা ফ্রেমওয়ার্ক আমাদের ইউজ করা লাগবে ফরম্যাট বলতে? ফ্রেমওয়ার্ক আপনি বললেন না যে ভাই রিকোয়ার না 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 না, না। এটা তো আমি বলি না, আমি তো শেখানোর জন্য বলছি। আপনাদের তিনজন এটা বানাইছেন? কই ডেটা কোথায়? ডেটা এখনো দেন নাই তো? সিস্টেম কই, মানে ফর্ম টর্ম কই? এটা তো ভিউ। অফিসে করবেন দেয়া একটু ইয়ে, আপনি স্যার আমি মঙ্গলবার কানেক্ট করছি টেমপ্লেট কই? স্যার এই যে আপাতত জাস্ট টেমপ্লেট কই? এটা টেমপ্লেট লাগতেছে না। ও আচ্ছা, এটা ওকে মানে ওকে, এখন কাজ স্টার্ট করে এটাই করব। ঠিক আছে। উঠবা মঙ্গো টিভি বাদ দেন, মঙ্গো টিভি নাই আপনি। আমি তখন তো ইয়ে তাসেন কিছুই করেন নাই? আল্লাহ কি বলেন। ডক্টর কই? রেজিস্টারে ক্লিক করেন দেখি। হবে না? আজকে হবে? কই দেখি। ও হয় নাই, আচ্ছা ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, আপনাদের দুইজন। হ্যাঁ বলেন, কবে করবেন? আইএসটি কোর্সে ফিগমা করছিলাম আইডি মাইডি তো শেষ, এখন তো অ্যাডভান্স যাবো। হয়তো বা বললে তো হবে না। আপনাদের দুজনের কোনো আপডেট নাই? এটা 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 চুজ করছেন? চুজ করতেছেন এখনো? মানে না মাত্র নিতে চার্জ দিচ্ছে শরীফুল্লাহ। আর এমন তো হবেই, এটা তো স্বাভাবিক। আপনি কিছু বলবেন? আইডিয়া নিতে যাবেন আপনারা দুইজন? কিছুই না, মাত্রই তো চার্জ দিলেন। কিছু দেখানোর মতন কিছু নাই আপনারা দুইজন? কই দেখি টেমপ্লেটটা দেখি। পিসিতে তো থাকবে, ছবি টবি কিছু একটা, ভিডিও মিডিও কিছু একটা তো আমি কাজ করছি। পেইড নেক্সট ক্লাসে মঙ্গো টিভি তো নাই মনে করেন। মঙ্গো টিভি তারপরে কেন? মঙ্গো টিভিটা আগে নিয়ে আসতে। মঙ্গো টিভিতে কি হবে আপনাদের? ও তাসিম তো বললেন, নাদিম এটা এটা বানাইছেন? এটা তো আরেকজনের ওয়েবসাইট। আইডিয়া নিছেন কবে? রাখছেন কই ছবি টবি? কিছুই নাই। হ্যাঁ 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 আচ্ছা বলতেছি। আচ্ছা ফার্স্ট অফ অল আগে এটা বলে নেই, ঠিক আছে? মনে করেন সোয়া হচ্ছে ঘুরতে গেছে। কোথায় ঘুরতে গেছেন? আহ সিলেটে ঘুরতে গেছে। আমরা কিভাবে বুঝবো সোয়া সিলেটে ঘুরতে গেছে? সোয়া তো একটা চাঁদাবাজি করতেই পারে। হ্যাঁ রাইট। সোয়া কি করছে? ছবি টবি তুলে নিয়ে আসবে যে হ্যাঁ আমি ওইখানে গেছি। তো আপনারা যে প্রজেক্ট করতেছেন, আমি কিভাবে বুঝবো? বাসায় যে বলতেছেন প্রজেক্ট করতেছেন, এই করছি সেই করছি, মঙ্গলবার এই সেই বুমচুম, ঠিক আছে? আপনাদের স্ক্রিনশট নিয়ে আসবেন এরপর থেকে, ঠিক আছে? যে এই যে এটা এটা করছি, ঠিক আছে? এটা করে এরপর থেকে ক্লাসে, প্রত্যেক ক্লাসে এই স্ক্রিনশট নিয়ে আসবেন যে এইটা এতটুকু প্রোগ্রেস। হ্যাঁ আপনাকে স্যার গিটহাবের লিংক দিয়ে রাখবো, একবার পোস্ট করব স্যার। হ্যাঁ হ্যাঁ জিটলাবে জিটাবে দিতে পারেন।
ঠিক আছে, গিটহাবের লিংক দিতে পারেন। এটা খারাপ না, দিতে পারেন। আচ্ছা হ্যাঁ, আর কি কোয়েশ্চেন করলেন? আপনাদের একটু মনে করে দিতে চাচ্ছি যে আপনাদের হচ্ছে আগামীকালকে আপনাদের 18 তারিখ হচ্ছে কুইজ, 27 মে কুইজ 4, ল্যাব ফাইনাল 2 জুন, আর এক্সামের পর দিন প্রজেক্ট। অনলাইনে ক্লাসের কি সম্ভাবনা আছে? এটা বলতে পারতেছি না এখন। তাহলে আগে দিবেন, যে পরীক্ষা তো দিয়ে দিতে হবে। ও কুইজের সিলেবাস আমরা আপনাদের কোনো একটা ভিউ দিয়ে দেওয়া হবে, ঠিক আছে, এই রিলেটেড কন্ট্রোলার বানাইতে হবে উইথ স্ক্রিন সিকিউরিটি। না না না, এই হচ্ছে বিষয়। মঙ্গোডিবি আর কি, ঠিক আছে। ফার্স্ট অফ অল হচ্ছে মঙ্গোডিবি অথবা মাইস্কেল, যে কোনো একটা, যেটা টস জিতবে সেটা সিনারিওর উপরে আপনার ওইটা আইডেন্টিফাই করে নিতে হবে আর কি। আর হচ্ছে ডেটাগুলোতে রাখা, এই তো সিম্পল থিং, ফর্ম থাকবে, ফর্ম থেকে ডেটা রাখবেন। তারপর যা যা লাগবে ভিউ দেখে দেখে আপনার যা যা লাগবে সব করবেন, এই হইলো মেন কথা। নেট থাকবে না, ভিউ তো আপনার খাতায় থাকবে, মানে কোয়েশ্চেনে থাকবে, তো দেখে দেখে কন্ট্রোলার বানাবেন। টেমপ্লেট লাগবে, ভিউ বানানো লাগবে না, ভিউ বানানো লাগবে না। না, টেস্ট লিখতে হবে, টেস্ট লিখে বুঝবেন। ল্যাব ল্যাব ল্যাব। আর চ্যাট জিপিটি যদি ইউজ করলে পরে প্লেন জিরো আপনার আগে থেকে জানেন। হুম, হ্যাঁ কুইজে ফাইনাল, এই তো এইটাই তো আস্তে আস্তে আমরা ফাইনালের দিকে যাব। এইটাই তো শুরু করতে হবে, আমরা তো এখন ল্যাব শুরু করি নাই। আমরা কুইজ 1 কুইজ 2 রিটেন দিচ্ছি, রাইট? এখন কুইজ 3 কোড করছেন, কি কোড করছেন? আচ্ছা দেখা যাক, আপনার নেক্সট ক্লাসটা হবে ল্যাবে, ঠিক আছে। তো আপনারা ওইভাবে করে প্রিপারেশন নিয়ে আসেন। আমাদের পড়ালেখা শেষ, আর কিছু নাই। আপনাদের নতুন কিছু শেখার আছে, এমন কিছু যারা আপনারা শিখতে চান? না না, ডকার আমার টপিক না। মাঝখানে একটু ব্রেক থাকলে তাও বোঝা যায়, এমন টাইমে ক্লাস শেষ হয় একদম বাসায় গিয়ে তারা পড়তে ইচ্ছা করে না। না, আমার তো সেম, ঠিক আছে। আমার তো পুরোটাই প্রজেক্ট, প্রত্যেকটা ক্লাসে তো আমি প্রজেক্ট করতেছি। না আমি আপনার কি পড়াবো বলেন, প্রজেক্ট যদি আমি না করি। পেমেন্ট গেটওয়ে, পেমেন্ট গেটওয়ে ইজি জিনিস, এটা পারবেন? ওইটা পারেন না? আমি বলি, পোস্ট যখন করবেন, পোস্ট মানে হইতেছে একটা নতুন অবজেক্ট ডেটাবেজে রাখা, ঠিক আছে। পোস্ট ম্যাপে মানে যেটা ক্রিয়েট করা বলি আর কি, আমরা সাধারণত যে ক্রিয়েট করার ক্ষেত্রে আমরা পোস্ট ব্যবহার করি। পুট হচ্ছে আপডেট করার ক্ষেত্রে, মনে করেন কোনো একটা অবজেক্ট ফুললি আপডেট করে ফেলবেন, পুরো অবজেক্টটাকে ধরে আপডেট করে ফেলবেন। যেমন আমাদের যে একটা অবজেক্ট ছিল না, একটু আগে দেখলাম, অবজেক্টটা পুরোটা ধরে আপডেট করে ফেলতেছে, ঠিক আছে। আর প্যাচ হচ্ছে আপনারা যদি স্পেসিফিক কোনো কিছু একটা আপডেট, ধরেন কোয়ান্টিটি অ্যাট্রিবিউটটাকে আপডেট করতে চাচ্ছেন, কোয়ান্টিটি অ্যাট্রিবিউটের ভ্যালু আপডেট করতে যাচ্ছেন, প্রাইস অ্যাট্রিবিউটের ভ্যালু আপডেট করতে যাচ্ছেন, একটা অবজেক্টের নির্দিষ্ট একটা অ্যাট্রিবিউটের ভ্যালু আপডেট করতে যাচ্ছেন, সেই ক্ষেত্রে হচ্ছে প্যাচ। বুঝতে পারছেন? ডিলিট তো ডিলিট, অবজেক্ট ডিলিট করে ফেলা, গেট দিয়ে যেটা পাওয়া, এই আর কি। এখন আরেকটা কোয়েশ্চেন বলে যাই, নেক্সট ক্লাসে জিজ্ঞেস করবো না, একটা ফেভারিট কোয়েশ্চেন, সেটা হচ্ছে আমরা তো গেট ম্যাপিং দিয়ে যেটা নিয়ে আসতেছি,
পোস্ট ম্যাপিং দিয়ে কি ডেটা নিয়ে আসতে পারবো? নিয়ে আসতে পারবো? পারবো? সত্যি? তাহলে দুইটা ডিফারেন্স কেন? না, এটা একটা শুদ্ধ অ্যান্সার দিতে হবে। বস্তা করে নিয়ে আসি, এটা তো কোনো অ্যান্সার না। ঠিক আছে, এটা আপনারা দেখে আসেন যে গেট পোস্টের মধ্যে আসলে মেইনলি পার্থক্যটা কি। ঠিক আছে, এটা আপনাদের ইন্টারভিউতে কোশ্চেন করতে পারে, তো সেখানে হয়তো আপনাদের কোশ্চেনগুলো করবে। এই হচ্ছে বিষয়। ঠিক আছে, আর পোস্ট ম্যাপিং তো অবজেক্ট থেকে চলে আসে। গেট নামে কি অবজেক্ট আনতে পারবো না? আপনি হচ্ছে আইডি নেম ছিল এটা একটা অবজেক্ট বাট এটা আসতো গেট ম্যাপিং কিন্তু পোস্ট ম্যাপিং এ হচ্ছে আরো বড় ধরনের অবজেক্ট গুলো পুরোটা চলে আসতো এরকম কিছু আমার রিকোয়েস্ট প্যারামিটারে আসে। রিকোয়েস্ট প্যারামিটার দিয়ে তো আমি পোস্ট ম্যাপিং এর মাধ্যমে আনতে পারবো। বাসায় যে চিন্তা করেন, চিন্তা করে জানান। ঠিক আছে, ঠিক আছে সবাইকে, থ্যাংক ইউ। দেখা হবে next